তো আমরা আসলে প্রচুর লোভী, মানে প্রচন্ড লোভী। নয়তো ধরেন ক্ষমতা পাইলাম না, এর মধ্যে আমার সাদা পাথর, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর নাই। ক্ষমতা আসলো না, এর মধ্যে আমার ওর দখল করতে হবে। মানে ও কিন্তু ভাত খেতে পারছে, ওর চলাচল সব ঠিক হচ্ছে, কিন্তু তার মধ্যে ও যে প্র্যাকটিস, এই যে 54 বছর ধরে যে প্র্যাকটিস হয়েছে যে আমি আমার দল ক্ষমতা, আমার সব খাইতে হবে আমার। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। দেখুন, সামনে নির্বাচন এবং নির্বাচন কবে হবে এটা একটা রাজনৈতিক তর্ক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর যে বিশৃঙ্খলা, যে কেওয়াসটা তৈরি হয় এবং সেই কেওয়াজে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি একটা শিল্পী সুধী সমাজ অংশগ্রহণ করে, যারা বিগত সরকারের সুবিধাভোগী, এবং সেই সুবিধাভোগী অনৈতিক যারা সুবিধা ভোগ করে তারা নানানভাবে একজন আরেকজনকে হিউমিলেট করতে চায়। সে তখন ভাবে না যে শিল্পী আরেক শিল্পী আমার কলিগ, আমার যে গোপন ছিদ্রতা আছে, আমার যে নোংরামি আছে, ও জানে, ওটা আমি জানি। আমাদের সমাজে কেউ আমরা সহি না, সহি হলে তো মানে আমরা এক একজন ফেরেশতাই হতাম, তাই না? সুতরাং ভুল ভ্রান্তি, ঠিক, রাগ, ক্ষোভ, ক্রোধ আমাদের সবার ভেতরে রয়েছে। অতি সম্প্রতি দেখবেন যে এক দল, যারা আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের নানান রকম সুবিধা ভোগ করে এক ধরনের উল্লাস বা নিজেকে খুব সফল মনে করেছেন, তারাই একে অপরকে, অর্থাৎ অন্যরা যারা কাজ করছেন, যারা হয়তো সেই বিপ্লবের সমর্থক ছিলেন কিংবা সত্যিকার অর্থে আই বিলিভ যে তার ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেই সময় সেই জায়গায় সমর্থন করেছেন, তাদের আঘাত করতে চায়। এবং আঘাত করার একটা উদ্দেশ্য হচ্ছে ঈর্ষা। তারা মনেই করে যে কোনোভাবে দেখবেন যে দেশের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে, ধরো যে সাদা পাথর চলে গেল, এটা একটা বড় ক্রাইসিস, এবং এই লুটপাট কিন্তু প্রত্যেক সরকারের সময় চলেছে কম বেশি। কিন্তু এই পাথর উত্তোলনের সময় এই ধরনের খবর যখন ভাইরাল হয়, তখন তারা খুশি হয় যে ঠিক আছে, মানে ব্যাপারটা এমন যে ও যে সরকারের চাটুকারিতা করেছে সেই সময় খুব ভালো ছিল। এই যে আমাদের মনোবৃত্তি, অর্থাৎ আমরা আসলে কোনো পজিশনে দেশটাকে এক রেখে আমরা একই ইস্যুতে একীভূত হতে পারি না। আমার দল ক্ষমতায় নাই তো দেশটা গোল্লায় গেলে আমি খুব মজা পাই, কারণ তখন বলতে পারি যে আমার সময় ভালো ছিল। কিন্তু সে কিন্তু রাজনৈতিক বেনিফিশিয়ারি না, সে কিন্তু রাজনীতি করেনও না, সে রাজনীতি বুঝেই না। এই যে আমাদের হাইব্রিড প্রজন্ম এবং হাইব্রিড তারকা গোষ্ঠী যে তৈরি হয়েছে এবং এলিটিজম তৈরি হয়েছে আমাদের ভেতরে, যে আমরা মানে যখন গান গেয়ে ফেম কুড়িয়ে আমার হয় না, আমার গানের প্রচুর টাকা পাই, তারপর আমার হয় না, তারপর আমার লোভ জাগে যে না, আমি একটা পতাকাবাহী একটা গাড়িতে আমি এমপি হইতে হবে আমার, এবং সেটা যে কোনো উপায়ে। এই যে লোভ, এই লোভটা যখন একটা সরকার বা একটা রাজনীতির একটা পচা গলা রাজনৈতিক অবস্থা তৈরি হয়, তখন এই লোভগুলো বিভিন্ন শ্রেণী পেশার ভেতরে সেটি ধারাবাহিকভাবে সেটি বিন্যাস ঘটে এবং সেটা ছড়িয়ে যায় ভাইরাসের মতো। সেটি ছড়িয়ে গিয়েছিল। আপনারা জানেন যে বিগত সরকারের সর্বশেষ ফেক নির্বাচন হতে যাচ্ছিল, সেখানে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি বিভিন্ন শ্রেণী পেশা, যারা আসলে রাজনীতির অংশ না, যারা তৃণমূল রাজনীতি করেনি, শিল্পী সমাজ, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এরা মনোনয়নপত্র কিনেছে। সো এই ব্যবসাগুলোর একটা মাত্র উদ্দেশ্য থাকে যে অতি লোভ, এদের মধ্যে কোনো দেশপ্রেম থাকে না। সুতরাং রাজনৈতিক সিস্টেম যখন নষ্ট হয়ে যায়, তখন এইসব সিস্টেমগুলো দানা বাঁধে, এবং সেই পতিত সরকারের সেই সব দলদাস, সেই সব চাটুকারগুলো বিভিন্ন দেশে থেকে তখন তারা যারা কাজ করছেন তাদের আঘাত করার চেষ্টা করে। আমি আজ কারোরই নাম উল্লেখ করতে চাই না এবং হিউমিলেট করতে চাই না, কারণ আমি যখন নাম ধরে বলা শুরু করব, তখন এভিডেন্স এবং আমার কিছু ব্যাখ্যা এবং ওই সময়ের কথা নিয়ে আমি বলা শুরু করলে হয়তো তারা আর কোনো ব্যাখ্যা পাবে না। অনেকে সাক্ষীও দিতে চাইছে যে না ঠিক আছে, আমি কথা বলতে চাই যে ও এইভাবে আমাকে হিউমিলেট করতে যাচ্ছে, ওর তো এই অবস্থা করছে, এরকম নানান তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু শিল্পীদের ভেতরে এই যে বিভেদ, এই বিভেদ কি আমরা সত্যিকার অর্থেই প্রত্যাশা করেছিলাম? মানে রাজনীতির কারণে একজন কলিগ, একজন অভিনয় শিল্পী আর এক অভিনয় শিল্পীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলবে, রাজনীতির কারণে একজন কণ্ঠশিল্পী হয়তো আগে প্রচুর বড় বড় কনসার্ট পেয়েছে, এখন তারা পাচ্ছে না, এই যে মেরুকরণ তৈরি হয়, আরেকজনকে আঘাত করবে, এইটা আদৌ কি আমাদের দেশে বন্ধ হবে?
বন্ধ হওয়া উচিত কিনা বলেন? সামনে ইলেকশন আসছে, একটাই প্রত্যাশা যে শিল্পী সমাজ বা যারা রাজনীতি করেন তাদের পেশাদারের জায়গায় একজন আরেকজনের পলিসিগত দর্শনগত জায়গায় আঘাত করতে হয়, যে না তোমার দর্শন ভুল, আমার দর্শন ঠিক। টকশোতে পাঠায় ফেলেন আপনারা, আপনার টেবিল চাপড়ায় আপনার হাত ব্যথা করে টেবিল ভাঙে ফেলেন, কিন্তু যে শিল্পী, শিক্ষক, অন্যান্য শ্রেণী পেশার সমর্থক বা যে তথাকথিত কোটানকোট সুশীল সমাজ, তারা নানানভাবে বিক্ষিপ্তভাবে একজন আরেকজনকে পদদলিত করতে যাচ্ছে, ব্যক্তিগতভাবে আঘাত করতে যাচ্ছে। এই যে ক্রোধের চর্চা, এই ক্রোধের চর্চা কখনোই একটা সুস্থ স্বাভাবিক সমাজ তৈরি করতে পারে না। সরি, আমি আমার ব্যক্তিগত মত আমি সাদাসিধে কথাই প্রকাশ করি, কিন্তু আমি খুবই অপটিমিস্ট এবং খুব সহনশীলতার জায়গা থেকে কথা বলতে চাই এবং সহনশীলতার চর্চাটা দেখতে চাই। সাংবাদিক কলুষিত, যে হয় তুমি দোষর, নয়তো বিপ্লবী, নয়তো সাংবাদিকের তো কোনো রকম ট্যাগ হওয়ার কথা না। সাংবাদিক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিল্পী, গানের শিল্পী, অভিনয় শিল্পী, প্রত্যেকে দেখেন এক একটা ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো নিয়ে যারা বেনিফিটেড, যারা রাজুকের জমি নিছে, যারা অর্থশালী হয়েও ওই সাংবাদিক ভাতা, দুস্থ সাংবাদিক হিসেবে 10 লাখ 20 লাখ করে নিছে, বিভিন্ন রকম সুবিধা ভোগ করছে, তাদের দেখবেন বড় বড় গলা এবং তারা একজন আরেকজনকে হিউমিলেট। এই সিস্টেমগুলো বন্ধ করে দেওয়া উচিত। এই সিস্টেমগুলো, আমাদের নর্মসগুলো, আমাদের নীতি নৈতিকতার যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো একেবারে ঠিকঠাক করা খুব জরুরি। আমরা রাজনীতি বুঝলেও বুঝতে চাই না, দরকার নাই। আমাদের ভোটাধিকার দিতে পারছো, দাও নাই, এবার দাও, তারপরে পরের কথা বলো। আমাদের কাজের নিরাপত্তা দিতে পারছো, আগে ওইটা দাও, ওইটা কনফার্ম করো, কনফার্ম হোক, তারপরে পরের কথা বলো। তো এই বেসিক চাওয়াগুলো, খাদ্য, বস্ত্র, সংস্থান, বাসস্থান, চিকিৎসা, ওগুলো তো বেসিক আছে। এই বেসিক নর্মসের বাইরে যে রাজনীতিকরণ করা হয় এই পলিটিশিয়ানদের ভেতরে, সেদিন দেখলাম এক অভিনেত্রী লিখছেন যে এখনকার এনসিপি বা এখনকার তরুণ নেতাদের স্লোগান তিনি শুনতে পারেন না। তো এর আগে প্রচুর ভালো ভালো স্লোগান গেছে। এই যে হঠাৎ করে তার ভেতরে মনে হচ্ছে, মানে তার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে যে তিনি কোনোভাবেই, মানে ওই যে আগের সেলফি তুলতে গেছে, সে সেমাই পায়েস খেতে গেছে এবং সেলফি তুলে তার কিন্তু ফেসবুক ভর্তি, এবং দেখবেন যে এই আরেকজন প্রভাবশালী মানুষের সাথে ছবি তুলে কোনো কারণ ছাড়া তার শো করতে যাওয়া নাই, তার সাথে ছবি তুলে বোঝাতে চাইছো যে আমি প্রভাবশালী। এই যে প্র্যাকটিস, এই যে সাধারণ মানুষের মধ্যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস কিন্তু দেখবেন উন্নত বিশ্বে নাই। একজন প্রেসিডেন্ট হাঁটে যায়, ছবি তোলা তো দূর, তুমি আমার চাকর, তুমি সার্ভ করো আমাকে, সো তুমি একটা হ্যান্ডশেক করতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি তোমার কাজ ভালো হচ্ছে। এই মনিবের জায়গায় তুলে দেয়া, এটা উন্নয়নশীল গরিব রাষ্ট্র এদের ক্ষেত্রে হয়। তো এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই। আপনি আপনার মতামতগুলো দেন। এই কথাগুলো বলা উচিত কেন? কারণ ফেসবুক খুললেই আমি রাজনীতিবিদদের সরিয়ে কথা বললাম, তাদের ওইটা কাজ, ওই তর্ক, ওই গালাগালটা কাজ। কারণ একজন আরেকজনের দর্শন যুক্তি দিয়ে ঘায়েল করতে হবে, নয়তো পাবলিকরা বুঝাবে কেমন যে আমি সেরা। কিন্তু শিল্পীরা যারা দলদাস হইতে চান বা হন, বা এই যে নমিনেশন বাণিজ্য, বা আমার এমপি হইতে হবে, আমার ক্ষমতার দাপট দেখাতে হবে, কেন ভাই? তোর গান শোনে সামনে 20,000 তো ভালো লাগে না? তোর নাটক দেখে লাখ লাখ মানুষ ভালো লাগে? তুই যে আপনি, সরি ফর ল্যাঙ্গুয়েজ, আপনি যে কবিতাটা লেখেন, সেই কবিতা যদি একজন দুজন আর্দ্র হয়, একজন দুজন ভাল লাগে, অ্যাপ্রিসিয়েট করে, তাহলে তো তোমার জীবনে সার্থকতা তৈরি হতে পারে। তো আমরা আসলে প্রচুর লোভী, মানে প্রচন্ড লোভী। নয়তো ধরেন ক্ষমতা পাইলাম না, এর মধ্যে আমার সাদা পাথর, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর নাই। ক্ষমতা আসলো না, এর মধ্যে আমার ওর দখল করতে হবে। মানে ও কিন্তু ভাত খেতে পারছে, ওর চলাচল সব ঠিক হচ্ছে, কিন্তু তার মধ্যে ও যে প্র্যাকটিস, এই যে 55 বছর ধরে যে প্র্যাকটিস হয়েছে, যে আমার দল ক্ষমতা, আমার সব খাইতে হবে, আমার এই নেতা নেত্রীর বাইরে শিল্পী সমাজ যে কলুষিত হয়ে গেছে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে তৃণমূল রাজনীতিবিদরা কোনোদিন একটা ভালো পলিটিশিয়ান হতে পারবে না, ভালো শিল্পী হইতে পারবে না। শিল্পী হইলে তখন মনে হবে যে আচ্ছা, আমার বড় ভাই, আমার বড় বোন অমুক তো সংসদে গান গায়া, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, হাসপাতাল করে বেড়াছাড়া করে ফেলছে, সুতরাং আমারও করতে হবে। এর থেকে পরিত্রাণ দরকার, এর থেকে সত্যিই পরিত্রাণ দরকার, এর কোনো বিকল্প নাই। আমাদের সমাজটা যদি সুস্থ স্বাভাবিকভাবে আনা জরুরি মনে করেন যে কেউ, তাহলে এটা নিয়ে কথা বলেন, এই চর্চাটা হোক আমাদের ভেতরে। যে কোনো বয়ানের বিরুদ্ধে আর এক রিভার্স বয়ান দিবে পলিটিশিয়ানরা। শিল্পীদের মত দিচ্ছে, তার ভেতরে নিচে আরেকজন ওইটাকে ডমিনেট করার জন্য উঠে পড়ে লাগছে। মানে এত একটা হত্যাযোগ, একটা ফ্যাসিস্ট, একটা আর এক মুসলিনী পার হয়ে গেল, সেটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ নাই, কিন্তু আরেকজনকে ঘায়েল করতে হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি আসলে আমার
এই ক্রোধের এই চর্চাগুলো সত্যি আর দেখতে চায় না আমাদের দেশে। সত্যি এগুলো আমাদের কোনো বেনিফিট দেয় না, দিতে পারে না। আমরা প্রচুর সহনশীল, প্রচুর সহ্য শক্তি আছে, কিন্তু সহনশীলতা আমাদের এলিটদের ভেতরে নাই, শহরের মানুষদের ভেতরে নাই। সবাই ভালো থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার এই সাদাসিধে কথার খুব জরুরি, আপনারা দেবেন প্লিজ। ধন্যবাদ।